কি হয়েছে মন্ত্রী মশাই, সকাল সকাল আপনারা তো মুখ ভারী কেন? আরে আর বলিস না, আগে রাজসভায় অনেকেই ছিল যারা আমার হয়ে কথা বলতো, কিন্তু ইদানিং সবাই কেমন বদলে গেছে। সবাই গোপালের হয়ে কথা বলছে, তাই তো? একদমই তাই। আর না বললেও কেউ গোপালের বিরুদ্ধে কথা বলে না। কি মন্ত্রী মশাই, আজকাল তো আমার কথা আর মনেই পড়ে না, ভুলে গেছেন নাকি? আরে না না ভগবান, তুমি হলে আমার তুরুপের তাস। ঠিক সময়ে ঠিক সুযোগ এলে তোমাকেই ডাকবো। একটু দেখবেন। হ্যাঁ, আরে নিশ্চয়ই নিশ্চয়ই। এই চলি রে, আবার রাজসভায় যেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, আমাদের রাজ্যের সার্বিক উন্নতির জন্য সবার আগে কি দরকার? মহারাজ, আমি বলবো। বলো গোপাল। সততা আর শিক্ষা, এই দুটো জিনিস মানুষের মধ্যে থাকলে রাজ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না মহারাজ। একদম ঠিক বলেছ পণ্ডিত, তুমি তো শিক্ষার কাণ্ডারি। তুমি কি বলতে চাও এই ব্যাপারে? মানে কিভাবে শিক্ষার আরো উন্নতি করা যায়? মহারাজ, আমি তো মনে করি পুঁথিগত শিক্ষাই শুধু শিক্ষা নয়, মানুষের ভেতরে যে পূর্ণতা আছে সেটাকে ফুটিয়ে তোলার নামই হলো শিক্ষা। যেমন? কেউ যদি খেলতে ভালোবাসে সে খেলোয়াড় হবে, গান করতে ভালোবাসলে সে গায়ক বা গায়িকা হবে। আমি প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ বিষয়গুলিকে তুলে ধরার জন্য কিছু করতে চাই। তা এটা করার জন্য কি দরকার? প্রথমত অর্থের প্রয়োজন। আমাদের আরো অনেক টুল খুলতে হবে, সেখানে এক একটা জায়গায় এক এক রকমের শিক্ষা প্রদান করা হবে। এটা ভালো প্রস্তাব। আমাদের রাজ্যে গায়ক, নৃত্যশিল্পী, অঙ্কন শিল্পী, খেলোয়াড় সব তৈরি হবে। দেশ বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল হবে। মহারাজ, একদম এসব উল্টো পাল্টা খরচ করবেন না। কেন কেন? মহারাজ, রাজকোষে প্রথমত বেশি অর্থ নেই, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তাই আমাদের উচিত প্রথমে এসব না করে কামান, গোলা বারুদ, ঢাল, তরোয়াল এসব কেনা। ঠিকই বলেছ। কদিন ধরেই শুনছিলাম সীমান্তবর্তী এলাকায় ইংরেজ সেনারা নাকি ঘুরঘুর করছিল। পণ্ডিত মশাই, আপনার এই সব পাণ্ডিত্য অন্য জায়গায় ফলাবেন কেমন? এসব করে লাভের লাভ কিচ্ছু নেই। কাউকে যদি ইংরেজরা গুলি করে সে কি গান শোনাবে? হ্যাঁ, মন্ত্রীর কথায় যুক্তি আছে। মহারাজ, আপনি বরং পণ্ডিত মশাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিন। পণ্ডিত মশাইয়ের মাথার একটু বিশ্রাম দরকার। হ্যাঁ পণ্ডিত, তুমি বরং দিন 15 জন্য তীর্থে ঘুরে এসো। যথা আজ্ঞা মহারাজ। শোনো ভগবান, সকালেই তুমি কাজের কথা বলছিলে, আমি এমন ছক কষেছি কালকে থেকেই তোমার জন্য একটা ভালো বেতনের কাজ জোগাড় করে দেব। শুধু যা বেতন পাবে তার অর্ধেক আমাকে দিতে হবে, কেমন? রাজি রাজি। কি কাজ বলুন? শোনো, বাহ বাহ, দারুণ দারুণ, হয়ে যাবে কাজ। এই সকাল সকাল রাস্তায় ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, পড়াশোনা কি শিখেই তুলে দিয়েছিস? পণ্ডিত মশাই তীর্থে গেছেন, এখন আমাদের ছুটি। দুপুর বেলা ভাত, রাতের বেলা রুটি। মহারাজ, গতকাল পণ্ডিতকে ছুটি দিলেন আর আজ পাঠশালার সব ছাত্রছাত্রী সকাল থেকে ঘুরঘুর করছে। কি, তাহলে তো মুশকিল। মুশকিল আসান করার রাস্তা আমার কাছে আছে মহারাজ। আমার সন্ধানে এমন একজন পণ্ডিত আছেন যিনি বহু ভাষাবিদ, অনেক পাণ্ডিত্য, দেশ বিদেশে শিক্ষাদান করেছেন। কিন্তু তাকে আমরা পাবো কোথায়? তিনি কৃষ্ণনগরে ঘুরতে এসেছেন, শুধু ওনাকে বেতনটা একটু বেশি দিতে হবে, এবং তিনি এই রাজ্যের যে কোনো মানুষের চেয়ে বেশি শিক্ষিত। তার পড়ানোর ধরনই আলাদা। সে কোথায়? আমি তাই ওনাকে আজকে রাজসভায় আসতে বলেছি। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। দেখুন মহারাজ, বলতে না বলতেই হাজির। ওনাকে ভিতরে আসতে বলো। আচ্ছা মহারাজ। প্রণাম কৃষ্ণচন্দ্র, আমাকে আপনার মন্ত্রী ডেকেছেন, তাই এলাম।
মন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের রাজ্যের শিক্ষার উন্নতির ব্যাপারে। আমাদের মানে আপনি কি এই রাজ্যের? মানে এখন এই রাজ্যে আছি তো, তাই আমাদের রাজ্য বললাম। উনি সবাইকে আপন করে নেন। যাই হোক, তোমার শিক্ষার উন্নতির ব্যাপারে কি মতামত? মহারাজ, আমি এই রাজ্যের বিভিন্ন মোড়ের মাথায় টোল খুলতে চাই। তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাতে কি উপকার হবে? ছাত্রদের জন্য তো নির্দিষ্ট পাঠশালা আছে। যখন শত্রুরা আক্রমণ করতে আসবে তখন তারা দেখবে রাস্তার মোড়ে মোড়ে টোল, মোড়ে মোড়ে টোল। তারা বুঝতে পারবে এখানে সবাই শিক্ষিত। আর শিক্ষিত লোককে ক্ষমতার অধীনে রাখা কঠিন, যুদ্ধে জিতলেও শাসন করা মুশকিল। কারণ অশিক্ষিতকে বোকা বানানো সহজ, কিন্তু শিক্ষিতকে বোকা বানানো কঠিন। নতুন পণ্ডিত একদম ঠিক কথা বলেছে। কোনো বাইরের রাজা বা শত্রু আক্রমণ করার আগে 5 বার ভাববে। এই সেরেছে। গতকালই মন্ত্রী বলছিল শিক্ষার দরকার নেই, অস্ত্র কিনুন, আর আজকেই শিক্ষার পক্ষে কথা বলছে। ব্যাপারটা কেমন সন্দেহজনক, নজর রাখতে হচ্ছে। বেশ, আমি তোমার এই শিক্ষা সম্প্রসারণের প্রস্তাবে রাজি। মন্ত্রী, তুমি এই প্রকল্প দেখভাল করবে। আচ্ছা, কত খরচ হতে পারে একটা হিসেব করে আমাকে জানিও, আমি দিয়ে দেব। আচ্ছা মহারাজ, আপাতত 500 মোহর দিয়ে রাখুন, পরে যা লাগবে বলে দেব। উফ, সকালে এক পত্তন বাজার, বিকেলে এক পত্তন বাজার, আর পারি না। আরে হাত চালাও, হাত চালাও। বাবা, কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, আর ছাত্রদের পাঠশালার কাছে যেতে হবে না। পাঠশালা ছাত্রদের বাড়ির কাছে চলে আসছে। যেখানে সেখানে পাঠশালা। এই তো যেখানে সেখানে শিক্ষা। ঠিক বলেছো। আজ থেকে আমি আর নতুন পণ্ডিত চালু করছি। ধরো শিক্ষা, মারো পেরে। শিক্ষাকে ছাত্রছাত্রীদের মধ্যে গেঁথে দিতে হবে। এতদিন জানতাম ধরতক্তা মার পেরে, এখন বদলে যাবে। কিন্তু একটা পণ্ডিত এতগুলো পাঠশালা একা সামলাবে কি করে? খেপে খেপে। মানে সকাল 6টা থেকে 7টা একটা জায়গায়, পরে 7:30 থেকে 8:30 আরেকটা। এইভাবে বিভিন্ন জায়গায় পণ্ডিত ঘুরে ঘুরে শিক্ষাদান করবেন। না, ব্যাপারটার উপরে মহারাজকে নজর রাখতে বলতে হবে। মহারাজ, আমার মনে হয় এই পাঠশালায় আগামীকাল থেকে কেমন পড়াশোনা শুরু হবে, আপনার সেদিকে একটু নজর রাখা উচিত। হ্যাঁ, দেখি আগামীকাল সকাল সকাল বিভিন্ন পাঠশালায় গিয়ে নজর রাখবো। আর হ্যাঁ, আমাকে নতুন পণ্ডিত একটা তালিকা দিয়েছে, কোন পাঠশালায় কখন পড়াবে সেটার তালিকা। আমিও যাব আপনার সাথে। চামের কাটা মজুমদার ধে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। দেখি কুটি, তোরা এই কিরমিকির খেলছিস? নতুন পণ্ডিত কোথায়? উনি তো এই মাত্র দক্ষিণের পাঠশালায় গেলেন। ন্যাপলা আর গুলটে আজ থেকে ওখানেই গেছে। ওদের দুজনের বাড়ি কাছাকাছি তো, তাই। আচ্ছা চলো তো গোপাল, দক্ষিণেই গিয়ে দেখি। দেখি এখানেও তো নতুন পণ্ডিত নেই। নতুন পণ্ডিত মশাই আমাদের একের নামটা মুখস্থ করতে দিয়ে চলে গেলেন। একের নামটা? এসব কি হচ্ছে? শিক্ষার নামে অর্থের জলাঞ্জলি মহারাজ। না, আজই রাজসভায় এর বিচার হবে। মন্ত্রী, আমি যা দেখলাম তাতে শিক্ষা তো কদিন পরে লাটে উঠবে। আমার এক ভাগ্নি তো আজ পাঠশালায় গিয়ে লুকোচুরি খেলেছে। নামমাত্র পড়াশোনা আর বাকি সময় খেলা, এভাবেই বয়ে গেল বেলা। মন্ত্রী, এই তোমার নতুন পণ্ডিতের দৌড়। মহারাজ, একজনের পক্ষে এতগুলো পাঠশালায় শিক্ষাদান তো সম্ভব নয়। তার জন্য তো আরো পণ্ডিতের প্রয়োজন, আর তার জন্য চাই আরো অর্থ। আবার অর্থ? শুধু মহারাজের অতিরিক্ত অর্থ খরচ হবে বলে আমি আগে এই প্রস্তাবটা রাখিনি। বেশ, তা আর পণ্ডিত কোথায় পাবে? আমাদের নতুন পণ্ডিতের কাছে অনেক পণ্ডিতের সন্ধান আছে। উনি একটা হাঁক মারলেই সব চলে আসবে। বেশ, তাহলে তাই ব্যবস্থা করো। এভাবে শিক্ষার অবনতি আমি চোখে দেখতে পারবো না। আরো 300 মোহর লাগবে। পেয়ে যাবে। এ তো দিনে দুপুরে ডাকাতি।
ব্যাপারটা ধরতে হবে, কিছু একটা ঘোট তো আছেই। আর নতুন পণ্ডিতদের যদি কোথাও একটু থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় তাহলে ভালোই হয়। রাজবাড়ির অতিথিশালা তো আছেই, ওখানেই না হয় ব্যবস্থা করে দেব। শোন বটা ঘটা আর কেলে পচা, তোদের এইবার এই ভগবানের মতন শিক্ষাদান করতে হবে। আরে আমি তো শিক্ষা বানানই জানি না। সে না জানলেও হবে, শুধু দাড়ি গোঁফ লাগিয়ে নকল পণ্ডিত সেজে কালকে থেকে পাঠশালায় যেতে হবে। কাকে কোথায় যেতে হবে সব আমি বুঝিয়ে দেব। আচ্ছা, আচ্ছা বল তো, গতকাল তোদের বাড়িতে কি কি রান্না হয়েছিল? ভাত, মসুর ডাল আর লাউ ঘন্ট। লাউ ঘন্টের মধ্যে চিংড়ি ছিল? না, তা আজকে কি রান্না হবে? আজকে সকালে বাবা বাজার থেকে পাকা কাতলা এনেছে। কাতলা মাছের পাতলা করে ঝোল হবে। আর তোর? আমাদের আজ নিরামিষ, এই কবজি ডুবিয়ে সবজি ভাতি খেতে হবে। বেশ, বল, আজকে তোরা কি কি শিখলি? আমি লাউ ঘন্ট। আমি সবজি ভাত। আমি কাতলা মাছ। কি বলছিস কি? আজকে তো পাঠশালায় এই সব আলোচনাই হয়েছে। এবারে ব্যাপারটা একেবারে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। দাদু, আমাদের আগের পণ্ডিত মশাই ভালো ছিলেন, উনি কোথায় চলে গেলেন? মন্ত্রী মশাই ছলে বলে কৌশলে ওনাকে তীর্থে পাঠিয়েছেন। না, এখন আমাকে মন্ত্রী মশাইয়ের উপরে নজর রাখতে হবে। পাঠশালায় পড়ানোর ব্যাপার তো বিকেলেই মিটে গেছে। রাজবাড়ির অতিথিশালায় না গিয়ে নতুন পণ্ডিত মশাইরা এদিকে আবার কোথায় যাচ্ছেন? সাথে মন্ত্রীও আছেন, ব্যাপারটা নজর রাখতে হবে। তাড়াতাড়ি চল। চলুন চলুন। এদিকে তো বটা ঘটার বাড়ি, এদিকে মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? তারপর তোমরা আজ সবাইকে কি শিক্ষা দিলে? শিক্ষা? সে আমাদের শিক্ষা নেই, চুরি করে দিন চলে। আমি কি করে শিক্ষা দেব? আরে ছাইপাশ দাড়ি গোঁফ থাকলে কি কুটকুট করে? যা বলেছিস বটা। আরে 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 করছিসটা কি? ভালো রোজগার পাতি কি তোদের সহ্য হচ্ছে না নাকি? ভগবানকে দেখ, সেই কবে থেকে দাড়ি গোঁফ লাগিয়ে পণ্ডিত মশাই সেজে আছেন। আমারও প্রথম দিন একটু সমস্যা হচ্ছিল, এখন সামলে নিয়েছি। আর আমাদের এই সব আলোচনা একদম করা উচিত না। বলছি মন্ত্রীমশাই, আমি কি শুধু এই পাঠশালাতেই পণ্ডিতের অভিনয় করব, নাকি রাজসভায় বসার সুযোগও পাবো? কালকেই এই ব্যাপারটা দেখছি। আগে তোমাকে রাজসভায় ঢোকাবো, তারপর এক এক করে বটা ঘটা কেলে পচা সব আমার দলের লোককে রাজসভায় ঢুকিয়ে নেব। আর রাজসভার বাকি সদস্যদের ফাঁকা করে দেবেন। একদম তাই। মহারাজ সহজ সরল মানুষ, এটাই একটা বড় সুবিধা। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি কদিন পরে ঠিক সময়ে একদম হাটে হাড়ি ভাঙবো। তাহলে মন্ত্রী, আর কোনো সমস্যা নেই তো? না না মহারাজ, এখন আর কোনো সমস্যা নেই। দেখবেন এই ধরশিক্ষা মারপের এক প্রকল্পের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার তো মনে হয় একটু পাঠশালাতে বিজ্ঞান নিয়েও আলোচনা করা উচিত। হবে হবে, সব হবে। এখনো সব বাচ্চারা অজ্ঞান হয়ে আছে। আগে শিক্ষায় জ্ঞান ফিরুক, তারপরে না হয় বিজ্ঞান নিয়ে আলোচনা করবে। বিজ্ঞানী তো প্রস্তাবটা খারাপ রাখেনি। তুমি কি বেশি বোঝো? তাহলে তুমিই তো বিজ্ঞান শেখাতে পারো। আমি কবিরাজি শিক্ষা দান করতে পারবো। তোমার কবিরাজি শিখতে কেউ রাজি নয়, চুপ থাকো। আহ,
দেখাই যাক না বাচ্চারা কেমন শিক্ষা লাভ করে। মহারাজ, বলছি কি, আমাদের পণ্ডিতের আসনটা তো ফাঁকাই পড়ে আছে। এখন যখন নতুন পণ্ডিত এসেই গেছেন, তাহলে ওই জায়গায় ওই তো বসতে পারে। কিন্তু পণ্ডিত তো তীর্থে গেছে, অবশ্য কদিন পরেই ফিরে আসবে। ও আসুক, তারপর না হয় আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। পণ্ডিত মশাই না হয় এসে পুজো পাঠটাই করুক, কিন্তু রাজসভা এরকম ফাঁকা থাকলে কেমন একটা লাগে। বেশ, তাহলে তাই হোক। কালকে থেকে নতুন পণ্ডিত আমাদের পুরনো পণ্ডিতের জায়গায় বসবে। এইভাবে রাজসভা ফাঁকা করে যেতে হবে, তাহলে একদিন সবাই আমার পক্ষেই কথা বলবে, আর শেষে রাজাকেই সরিয়ে দেব। মহারাজ, সর্বনাশ হচ্ছে চারিদিকে। চলুন চলুন, আমি পুরো বিষয়টা ধরে ফেলেছি। কি ধরে ফেলেছো? শিক্ষার নামে ষড়যন্ত্র চলছে মহারাজ। রাজসভায় চলুন, সব বলছি। আচ্ছা আচ্ছা, আসছি। হ্যাঁ বলো গোপাল, তুমি কি বলছিলে? শিক্ষার নামে ষড়যন্ত্র নাকি? মানে গোপাল মস্করা করছে নাকি? রাজ্যে দারুণ শিক্ষাদান চলছে। মহারাজ, আমি দেখে ফেলেছি আমাদের নতুন পণ্ডিত আসলে কোনো পণ্ডিত নন। ইনি আপনাকে, আমাদের সবাইকে বোকা বানাচ্ছেন। তাই নাকি? ডাকো দেখি নতুন পণ্ডিতকে। এই তো মহারাজ, আমি চলে এসেছি। এই তো, ইনি বদমাশি করছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এই বল, আসল কথাটা বল। কি বলবো, এসব ভাড়ামো বন্ধ করো গোপাল। না বললে আমি কিন্তু ধুতি খুলে দেব। এই এই আরে কি হচ্ছেটা কি? এই 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 সরো তো, সরো সরো। কি হলো? কি হলো? এই সেরেছে। গোপাল এসব কি বলছে? বলুন। ভুল বকছে কেন? গোপাল, তোমার কি হলো গো? কি বলছো তুমি? আমার কাছে ওই তো, তুমি একটু দেখো তো গোপাল ঠিক আছে তো? এই যে নতুন পণ্ডিত, তুমি তো অনেক ভাষা জানো, তুমি বুঝতে পারছো? মহারাজ, আমি দেখছি গোপালের মনে হয় বিশ্রামের প্রয়োজন। এই এই, তোমরা কয়েকজন মিলে গোপালকে রাজবাড়ির অন্দর মহলে নিয়ে চলো। চলুন, আমি যাচ্ছি। ওহো, গোপালের কি হলো? মাথায় লেগে গেল? ভাষা চলে গেল? সব এই নতুন পণ্ডিতের জন্য। ভাল খাচ কাচ আয়ন মাস্টার কাচ। মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের বাইরে থেকে কিছু হয়নি, ভিতর থেকে কিছু হয়েছে। নারী স্পন্দন, হৃদস্পন্দন সব ঠিক আছে। আমার বড় যাব ভ্রম। কিন্তু গোপাল কি ভাষা বলছে বোঝা যাচ্ছে না। নতুন পণ্ডিত, একবার চেষ্টা করে দেখো না। আমার কথা হয় না। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। আপনি যে এত দেশ বিদেশে ঘুরেছেন, আপনি বুঝতে পারছেন না? এ আমার এখতিয়ারের বাইরে। তোমার বাকি পণ্ডিতদের নিয়ে আসো তো, যারা পাঠশালায় পড়ায়। আমি বুঝতে পারছি না, বটা ঘটা কেলে পচা কি বুঝবে? আমার বড় যাব ভ্রম। চপ করো ঘট, নল খাব মরব। কিছুই তো বুঝতে পারছি না। রাজসভায় কাউকে না দেখতে পেয়ে এখানে এলাম। ওই তো আমাদের পুরনো পণ্ডিত চলে এসেছে। শুনলাম গোপালের নাকি কি হয়েছে। এই পণ্ডিত, তুমি দেখো তো গোপালের নতুন ভাষা উদ্ধার করতে পারো কিনা। কি গোপাল, তুমি কি ভাষায় কথা বলছো? আমার মতর ভাষা কথা বলো। ওই দেখো আবার কি সব বলছে। আমার বছর তো পড়ছো, সবার সাথে মস্করা করছো। আমার ঠাক ধরছ। হ্যাঁ, এই পণ্ডিত, এটা কি ভাষা? ঘাবড়াবেন না মহারাজ, এটা পাতি বাংলা ভাষা। বাংলা ভাষা? গোপাল শুধু আকার ইকার উকার আর বেশিরভাগ স্বরবর্ণ বাদ দিয়ে কথা বলছে। মানে গোপাল তম কছ কছ বলো। আমার নাম গোপাল ভর। মহারাজ, গোপাল বলল আমার নাম গোপাল ভর। আমার অত বকনা মহারাজ। এর মধ্যে আকার ইকার উকার এসব বসিয়ে দেখুন তো কি হয়। আমার নাম গোপাল ভাঁড়। আমার নাম গোপাল ভাঁড়। অত, আমি অত বকা বোকা নই মহারাজ। মহারাজ, আমি অত বোকা নই মহারাজ। এই তো সুন্দর ধরে ফেলেছেন। কি
কেমন দিলাম? দেখলে আমাদের রাজ্যে মন্ত্রী ধরে আনা পণ্ডিতের পাণ্ডিত্য। সব এক একটা গাধা। হ্যাঁ, এ কি ভগবান, বটা ঘটা কেলে পচা। মহারাজ, এখান থেকে কি বুঝতে পারলেন? কি? শিক্ষার বাইরেও অন্যভাবে সমস্যার কি করে সমাধান করা যায়, তাও শুধুমাত্র উপস্থিত বুদ্ধি দিয়ে, যেটা আমাদের রাজপণ্ডিতের আছে। তা তো দেখতেই পাচ্ছি। আর সেই জন্যেই মন্ত্রী ওনাকে সরাতে চেয়েছিলেন, আর কিছুদিনের মধ্যে সব সভাসদদের সরিয়ে দিতেন। আমি সব মতলব শুনেছিলাম, আর এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম। আজকেই তো পণ্ডিতের তীর্থ থেকে ফিরে আসার কথা। তাই আজকে এই ছোট্ট নাটকটি করলাম। এবার মন্ত্রী আর এই 4 জন নকল পণ্ডিতকে আচ্ছা করে কারাগারে গিয়ে ধোলাই দাও। ধোলাই হলো ওনাদের জন্য উপযুক্ত এবং উচিত শিক্ষা। ভুল হয়ে গেছে গো। মন্ত্রীমশাই আমাদের অনাথ করে দিল রে ঘরটা। আগে পকেটে কত রোজগার ছিল, এখন খেটে খেতে হচ্ছে। মন্ত্রীমশাই আমাদের দল থেকে বের করে দিয়েছে বলে ভেঙে পড়িস না। আমরা নিজেরাই নিজেদের দল বানিয়ে নিয়েছি। এবার দেখ না কিভাবে ওই লোকজনকে নাকানি চোপানি খাওয়াই। হ্যাঁ, আমাদের দল মানে তো ওই সবেদা নীলমণি পেঁচো ডাকাত, ওর উপরে আমার কোনো ভরসাই নেই। আরে বিশ্বাস আর ভরসা এই দুটোই তো আমাদের কাছে আছে নাকি? শোন, আমি পেঁচোকে একটা কাজে পাঠিয়েছি। যদি পেঁচো এই কাজটা করতে পারে তাহলে আমাদের রোজগারও হবে, প্রতিশোধ নেওয়াও হবে। আরে কোথায় পাঠিয়েছি সেটা বলবি তো? মন্ত্রী মশাইয়ের বাড়ি। এই তো সুযোগ, একদম পরিষ্কার হাতটা দেখা যাচ্ছে। এবার আমার শিল্পী হাতের কাজটা দেখাই। কোথায় কোথায় চোর? এই তো কদিন আগে গড়িয়ে দিলাম। যাও না, গিয়ে চোরকে ধরো। ওই তো দেখা যাচ্ছে। এই বেটা দাঁড়া বলছি, হাতে পেলে না পিঠ গরম করে ছেড়ে দেবো। হাতে এলে তো হ্যাঁ। এই 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 বেটা দাঁড়া বলছি। এই বেটা দাঁড়া বলছি, দাঁড়া বলছি। দুপুরে একটু খেয়ে ঘুমোবো, তার জন্যই। দাদু খেলতে চলো, খেলতে চলো। কি দাদু, প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত প্রস্তুত। আরে আরে, এ তো পেঁচো ডাকাত। ধরো বেটাকে, ধরো ধরো। আমার গিন্নির গয়না চুরি করে পালাচ্ছিল, ওর ট্যাকেই পাওয়া যাবে। ধরো। এটা মন্ত্রী মশাই? হ্যাঁ এটা। চোর ধরা পড়েছে, এটাই বড় কথা। শুনুন, এখন একে রাজবাড়ি নিয়ে যাই, কাল এর বিচার হবে। এতদিন গোপাল বুদ্ধি দিয়ে বাজিমাত করত, এবারে তো সাহসিকতার মাধ্যমে ভয়কে জয় করে পেঁচো ডাকাতকে ধরেছে। মানছি যে গোপাল আমার গিন্নির হার ফিরিয়ে দিয়েছে। বল মেরে ডাকাত চোর আমিও ধরতে পারি, এটা এমন কোনো সাহসের কাজই না। ঠিক আছে,
গোপাল, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই মহারাজ, আমি এই কৃতিত্বের ভাগীদার একা হতে চাই না। কারণ ন্যাপলা বলটা করেছিল বলেই আমি চালিয়ে খেলেছিলাম, আর ওই বল সোজা গিয়ে পড়ে পেঁচোর মাথায়। আর পেঁচু ডাকাত অক্কা যায়। এই তো সাহসিকতা, তুমি তো ওখান থেকে ভয়ে পালিয়ে যাওনি। আমি আবার বলছি, তোমার মতো সাহসী লোক যতদিন কৃষ্ণনগরে আছে ততদিন আমি নিশ্চিন্ত। বলি সারাদিন আমি সংসার ঠেলছি আর আরেকজন খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। গিন্নি, তুমি কি আমার কথা বলছো? আমি আর কার কথা বলতে পারি শুনি? না, আমি ছাড়া তোমার আর কেউ নেই, তুমি ছাড়া আমারও আর কেউ নেই। এই নাও সখী, শুধু তোমার জন্য। কি সুন্দর ফুলের তোড়া, এটা আমার জন্য এনেছো? হ্যাঁ গো, তুমি কি আমার উপর রাগ করে আছো গিন্নি? তাহলে বলো, অন্য কাউকে দেব? এই এই এই, আমি ছাড়া আর কাকে তুমি ফুলের তোড়া দেবে শুনি? না, ভাবলাম তুমি হয়তো রাগ করে আছো। না 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 না, ও কিচ্ছু না। এই তো বাইরে গরম না, এই তুমি বসো বসো, আমি শরবত করে দিচ্ছি। পুরো পরিকল্পনাটাই গোপাল চৌপাট করে দিল। এবার তাহলে কি করবি? ভাবতে হবে, ভাবতে হবে। পেঁচো ধরা পড়েছে বলে তো আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। না, ঠিক বলেছিস, অন্য কিছু একটা করতে হবে। গোপাল গোপাল গোপাল, এই গোপাল আমার কপালটা পুড়িয়ে দিল। সবার সামনে মহারাজ গোপালকে পুরস্কার দিচ্ছে। উফ, তোমার মনে এখনো অস্বস্তিটা কিসের? সমস্যাটা কোথায়? আমিও তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যেখানে গোপালের মতন একটা সাহসিকতার কাজ করব, আর মহারাজ আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উপহার দেবেন, আর সবাই হাততালি দেবে। তো মহারাজকে গিয়ে বলো, গোপাল সামান্য একটা বল মেরে সাহসিকতার সম্মান পেয়ে গেল, তাই তুমিও একটা কিছু করে দেখাতে চাও। ঠিক বলেছো, আমাকেও এরকম কিছু একটা করে দেখাতে হবে। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই ইদানিং তুমি 4 হাত থেকে 2 হাত হয়েছো। কি বলতে চাইছো কি তুমি? আসলে এতদিন তোমার আরো 2টো হাত বটা আর ঘটা তোমার সাথে তালে তাল মিলিয়ে কাজ করতো, এখন তো ওরাও নেই না, ওই আপদ দুটোকে বিদেয় করে দিয়েছি। দিন দিন লোভ বাড়ছিল, জীব লম্বা হয়ে যাচ্ছিল। বেশ, তাহলে কালকে মহারাজকে বললো তোমার মনের কথা। কালকেই বলবো। বল, তোকে কে পাঠিয়েছে বল? তোর এত বড় সাহস, তুই মন্ত্রী মশাইয়ের বাড়িতে দিনে দুপুরে চুরি করিস? বল। বলছি, আমাকে ঘটাদা পাঠিয়েছিল। মন্ত্রী মশাইয়ের দল থেকে বেরিয়ে বটাদা আর ঘটাদা একটা নতুন দল খুলেছে, আমি ওই দলে যোগদান করেছি। আচ্ছা, এই ব্যাপার, বেটাদের একবার হাতে পাই। বটা বটা, আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কেন রে, কি হলো? কানাঘুষো আর ওই গোপন সূত্রে খবর পেলাম, মার খেয়ে পেঁচো আমাদের নাম বলে দিয়েছে। বলিস কি? হ্যাঁ রে, কি আর বলবো বল, কাউকেই আর ভরসা করা যাবে না। বেটা ধরাও পড়ে গেল, আবার মার খেয়ে আমাদের নামও বলে দিল। এবার তো মনে হচ্ছে ভূতের মতো লুকিয়ে থাকতে হবে। যা বলেছিস ভাই, তাছাড়া আর উপায় নেই। মহারাজ, আজ আমি সুবিচার চাই মহারাজ। কেন মন্ত্রী মশাই, আপনার উপরে আবার অবিচার কখন হলো? হ্যাঁ মন্ত্রী, তুমি কি সুবিচার চাইছো বলো? আমাকে সাহসিকতা দেখানোর সুযোগ দিলে আমিও গোপালের মতন ওরকম ঢের ঢের উপহার আনতাম। আচ্ছা, সুযোগ কি বলে কয়ে আসে? সেসব আমি জানি না, আমিও ছোটবেলায় অনেক সাহসিকতার কাজ করেছি, তবে কোনো পুরস্কার পাইনি। আর গোপাল কিছু করলেই ওকে আপনি উপহার দিয়ে দেন। তা তুমি কি সাহসিকতার কাজ করেছিলে ছোটবেলায়? আমি একবার মামার বাড়ি গেছিলাম, তো একদিন মামার বাড়িতে হঠাৎ ডাকাত পড়ে, তাই দেখে আমি কয়েকটা ঢিল নিয়ে মামার বাড়ির পেয়ারা গাছে গিয়ে উঠে পড়ি।
তারপর তারপর যখন ডাকাতের দল ডাকাতি করে বাড়ি থেকে মালপত্র নিয়ে বেরোচ্ছে, আমি আক্রমণ করি, দুম দাম দুম, ব্যাস ডাকাত ধরা পড়লো। বেশ ভালো তো। হ্যাঁ, কিন্তু সেদিন কোনো উপহার বা সাহসিকতার পুরস্কার পাইনি। পুরস্কার দিতে হলে আমাকেও দিতে হবে, কারণ আমি প্রথম পেঁচো ডাকাতকে ধাওয়া করেছিলাম। যদি না উপহার পাই তাহলে আমি ঝামেলা করব। কিন্তু হঠাৎ করে কোনো কৃতিত্ব ছাড়া তো আর কাউকে সাহসিকতার পুরস্কার দেওয়া যায় না। তার আগে কিছু সাহসিকতার কাজ করে দেখাতে হবে, তারপর বিচার বিবেচনা হবে, তারপর তাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হবে। তাহলে আমাকেও কোনো সাহসিকতা দেখানোর সুযোগ দিন মহারাজ। মন্ত্রী মশাই শুধু একা সুযোগ পাবেন কেন, আমিও দেখিয়ে দিতে চাই আমি কতটা সাহসী বাহাদুর মানুষ। ও বাবা, রাজবৈদ্য সুযোগ পাবে আর আমি কি বসে বসে হাত কামড়াবো? আমিও সুযোগ চাই। তা তোমরা কিভাবে সাহসিকতা দেখাবে শুনি? দেখুন মহারাজ, মানুষ সাধারণত কয়েকটা ব্যাপারে ভীতু, যেমন হিংস্র জন্তু জানোয়ার, সশস্ত্র ডাকাতকে ভয় পায়, আর 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 ভূতের ভয়। হ্যাঁ, আমার তো মনে হয় সাহসিকতার পরীক্ষা করার জন্য এই তিনটের মধ্যে যে কোনো একটার সাথে মোকাবিলা করতে পারলেই বোঝা যাবে কে কত সাহসী। এটা তোমরা ঠিক বলেছ, কিন্তু ব্যাপারটা হলো জঙ্গলের পশুরা জঙ্গলে যেমন আছে থাকুক, ওদের নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই। ডাকাত তো গোপাল ধরেছে, এখন পড়ে থাকলো ভূত। মহারাজ, আপনি তাহলে ওই ভূতুড়ে বাড়ি খুঁজুন, তারপর সবাইকে ভূত ধরে আনতে বলুন। দেখি, মন্ত্রীর আবদার মেটানোর জন্য তো তাই করতে হবে। আজকে এটা কি রান্না করেছো বলো তো? ছোলা আর আলু দিয়ে তরকারি। ঝটপট খাবারটা খেয়ে নাও তো দেখি। হ্যাঁ, আচ্ছা, ছোলা আলুর তরকারি দিয়ে শুকনো রুটি খাওয়া যায়? হ্যাঁ, বেশি বায়না না করে যা রান্না হয়েছে তা খাও তো বাপু। খেয়ে গায়ের শক্তি বাড়াও, কদিন পরে তো ভূতের সাথে লড়াই করতে হতে পারে। হ্যাঁ, ধুর ভূত, ওসব ভূত প্রেতে আমি ভয় পাই না, বুঝলে? কি ভয়ঙ্কর! মহারাজ বাঁচান, বাঁচান! মহারাজ উপরে পায়চারি করছেন, কোথায় ভূত? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, উপরে যান। কি হয়েছে সভাকবি, রাতের বেলা হঠাৎ? আর তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? মহারাজ, কৃষ্ণনগরে ঘাটপাড়ের ভূত আমার সর্বস্ব লুট করে নিয়েছে মহারাজ। ধুর, কি যাতা বলছো তুমি? সত্যি বলছি মহারাজ, আমি আমার একটা কাজে নদী পেরিয়ে ওই পাড়ে গিয়েছিলাম। একটু আগে এই পাড়ে এসে নৌকো থেকে নেমে ঘাটের সামনে থেকে একটা গরুর গাড়িতে উঠি। তারপর কিছু দূর আসতে একটা পোড়ো বাড়ির সামনে গাড়োয়ান গাড়ি থামিয়ে বলে আর যাবে না। আর কারণ জিজ্ঞেস করতেই গাড়োয়ান আমার দিকে মুখ ফেরায়। রে বাপ রে বাপ, কি কঙ্কাল সার হাড় হিম করা মুখ! আমি তো অজ্ঞানী হয়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি আমি রাস্তায় পড়ে আছি, আর আমার সাথে থাকা থলেটাও নেই। তাহলে বলতে চাইছো তোমার থলে ভূতে চুরি করেছে? সেসব আমি জানি না মহারাজ, কিন্তু আমি আমার থলে ফেরত চাই, আর ওই ভূতের শাস্তিও চাই। দিন না। এই সেরেছে, আজ সকালেই রাজসভায় ভূত নিয়ে আলোচনা হলো, আর রাতেই ভূত দেখা দিল। এবার ভূতকে আবার কে ধরবে? মহারাজ, আমার থলেতে অনেক দামি জিনিসপত্র ছিল। ঠিক আছে সভাকবি, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। এই সুযোগে মন্ত্রী, জ্যোতিষী, পণ্ডিতদের সবার একবার করে সাহসিকতার পরীক্ষা নিয়ে নেব। এই তো তোমরা সবাই চলে এসেছো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনি কোনো কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। গতকাল আমার সব লুট করে নিয়েছে ভূত। কোথায়? কোথায় ভূত? সভাকবি, কোথায় ভূত? মন্ত্রী মশাই, বাড়িতে গিয়ে আয়নার সামনে নিজের মুখটা দেখুন, দেখতে পাবেন। গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওসব খারাপ ভালো পরে হবে। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী,
তোমরা কালকে বলছিলে না তোমরাও সাহসিকতা দেখানোর সুযোগ চাও, তাই ভূত ধরে দেখাতে পারলেই তোমাদের আমি পুরস্কৃত করব। কিন্তু মহারাজ, ভূত কোথায় পাওয়া যাবে? গতকাল রাতে ঘাট পাড়ে এক গাড়োয়ানের গরুর গাড়িতে চাপতেই তোমরা ভূত দেখতে পাবে। প্রথমে মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী। তোমরা চেষ্টা করে দেখো, যদি ভূত ধরতে না পারো তখন গোপাল যাবে, আর যে বা যারা ভূত ধরে আনতে পারবে তাকে বা তাদেরকেই আমি পুরস্কার দেব। আমার কারো সাহায্য লাগবে না মহারাজ, কিন্তু আপনি এত করে যখন বলছেন, না হয় বৈদ্য আর জ্যোতিষীকে নিয়েই যাব। দেখবেন আমরাই ভূত ধরে আনবো। আমরা বীর, আমরা সাহসী। ওসব ভূত ধরা গোপালের কম্য নয়। কি মনে হচ্ছে মন্ত্রী মশাই, আমরা আমরা ওই ভূতের দেখা পাবো? আমার কিন্তু হালকা হালকা ভয় করছে, যদি কিছু সর্বনাশ হয়ে যায়। আরে এসব ভূত প্রেত কিচ্ছু নেই। এত ভয় পেলে চলবে না রাজবৈদ্য মশাই, ভূত ধরতে পারলেই পুরস্কার। শুধু ভগবানের নাম গান করুন। ওই তো একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। মহারাজ তার মানে এর কথাই বলছিল। হ্যাঁ, আর তো অন্য কোনো গরুর গাড়ি দেখতেও পাচ্ছি না। এই যে ভায়া, কৃষ্ণনগর রাজবাড়ি যাবে? হ্যাঁ যাবো, 2 মোহর লাগবে কিন্তু। 2 মোহর একটু কম করুন না। আচ্ছা ঠিক আছে, 3 জনে 1 মোহর দেবেন, আর কমাবো না। তাড়াতাড়ি বসুন। দূর দূর দূর, এতক্ষণ কোনো ভূতই নেই। সভাকবি যে কি দেখে ভয় পেয়েছে কে জানে। অকারণে 1 মোহর লোকসান। সত্যি আমরা অকারণে সাহসিকতার পরীক্ষা দিতে এলাম। কি এই, এটা কোন রাস্তায় ঢোকাচ্ছ? আরে রাজবাড়ি তো এইদিকে না। এটাই তাড়াতাড়ি যাওয়ার রাস্তা। গাড়ি আর যাবে না। যাবে না মানে? আমরা তো রাজবাড়ি অবধি যাব। হাতের আংটি, পয়সা করি যা আছে বের করে ফেল, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। ওরে বাবা, ভূত ভূত পালাও। পালিয়ে যাবে কোথায়? আজ তোদের চিবিয়ে খাবো। ও ঠাকুর, বাঁচাও বাঁচাও ভগবান, বাঁচাও। মহারাজ মহারাজ, আমাদের লুট করে নিল। ভূত আমাদের সর্বনাশ করে দিল। বাঁচান। তার মানে তোমরা 3 জন মিলেও ভূত ধরতে পারোনি? ছি 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 ছি, এই তোমাদের সাহস! আমরা কি করে জানবো মহারাজ যে আসল ভূত আছে? গোপাল, ব্যাপারটা কিন্তু খুবই সমস্যার। এরকম পর পর রাতে দুটো ভুতুড়ে ঘটনা হলো। তুমি দেখো না, যদি কিছু করতে পারো। আচ্ছা মহারাজ, দেখছি। আমার কিন্তু ভয় করছে। শুনলাম কালকে মন্ত্রী মশাইকে ভূতে তাড়া করেছিলাম। আমার মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। সে যাই রহস্য হোক, আজ আমরা এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, তারপর আমাদের যদি ভূতে ধরে? তোরা কোনো চিন্তা করিস না, সব ওষুধ আমি এই থলে করে নিয়ে এসেছি। হয়তো ঘাটের কাছে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে। ভাই, দক্ষিণ পাড়া যাবেন? হ্যাঁ যাবো, 2 মোহর লাগবে। বেশ, চলো চলো। এত রাতে তো গরুর গাড়ি রাস্তাঘাটে চলে না, তাই বাধ্য হয়ে ঘাটের এদিকে এলাম। আচ্ছা, অন্য গলিতে নিয়ে আমাদের ভয় দেখানোর মতলব? হ্যাঁ ঠিক আছে, এগুলো চুপি চুপি চাপিয়ে নে, আমিও পড়ছি।
আর গাড়ি যাবে না, সাথে যা আছে সব দে, নইলে চিবিয়ে খাবো। তুই কে রে? তোকে সব দেব? ভূত বাঁচাও, বাঁচাও। তুই কি ভেবেছিস? তুই নকল ভূত সেজে লোকেদের ভয় দেখাবি আর আমরা চুপচাপ বসে থাকবো? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। এবার মজা সামলা। চলে গেল রে, চলে গেল রে, সরাসরি চলে গেল। কি চুল করছিস বাচ্চা? তুই আয়। চলে গেল রে, চলে গেল রে, সরাসরি চলে গেল। এই ঘটাকে ডাকছিস মানে? তুই মানুষ বটা। ওরে বাবা রে, বাঁচা। তোদের ধরে নিয়ে যাব, কাল সকালে বিচার হবে। সাবাস গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো। কিন্তু জ্যান্ত ভূত ধরে এনেছো। আমি তো এদেরকে খুঁজছিলাম। হ্যাঁ, এরাই তো পেচোকে পাঠিয়েছিল মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে। হ্যাঁ, তার মানে গতকাল বটা। আমি তোদের ছাড়বো না। সত্যি গোপাল, এবারেও তুমি বাজিমাত করে দিলে। আচ্ছা, তুমি একটু ভয় না পেয়ে এদের ধরলে কি করে? যখনই শুনলাম ভূত জিনিসপত্র সোনাদানা লুট করছে, তখনই বুঝতে পারলাম এটা ভূত না, মানুষ। তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য আমি আর আমার নাতি নাতনিরা ভূত সেজেই মানুষরূপী ভূতকে জব্দ করলাম। সত্যি গোপাল, তুমি সাহসী বীর পুরুষ। তোমার সাহসের কাছে বাকিরা তো নস্যি।